জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা, যুদ্ধবন্ধ সহ ৬ প্রস্তাব, ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প, মধ্যস্থতাকারী ৩ দেশের নেতার স্বাক্ষর, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। এবং তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক জোরদারের ঘোষণা কানাডা ভারতের। নয়াদিল্লিতে ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজের ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। এদিকে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন দেশের নেতার সঙ্গে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার পূর্ণাঙ্গ অধিবেশন শেষে গ্লোবাল অ্যালায়েন্সের অফিসও পরিদর্শন করেন তিনি। ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO সদর দফতরে চলছে ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। একই দিন রোমের মেয়র রোবার্তো গুয়ালটিয়েরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদেরের কামিল মোহাম্মেদের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। ইতালির রোমে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দীর্ঘ ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শার্ম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়েই শেষ হচ্ছে গাজা যুদ্ধ। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন না। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শার্ম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে ২০ দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ ২৮ দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ ২ বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে ২০ জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, ৪ দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। টানা ২ বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। খান ইউনিস ও রামাল্লায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন লাখ লাখ ফিলিস্তিনি। সবার চোখে মুখে দেখা মেলে অপেক্ষার অবসান আর স্বস্তির ছায়া। দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেখা মিলল প্রিয়জনের। ছোট্ট এক শিশুকে আবেগে জড়িয়ে কোলে তুলে ধরেন সদ্য মুক্ত এক ফিলিস্তিনি বন্দী। গাজার খান ইউনিসের এ দৃশ্য আবেগী করে তোলে উপস্থিত সকলকে। উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা, কেউ পতাকা হাতে, কেউ বা কান্নায় ভেঙে পড়েন আনন্দে। বন্দীদের বহনকারী বাস পৌঁছানোর পর বিজয়ের চিহ্ন দেখাতে দেখাতে জানালা দিয়ে হাত বাড়ান অনেকে। দীর্ঘ প্রতীক্ষার পর এক স্বস্তির পরিসমাপ্তির চিত্র ভেসে ওঠে গাজায়। শুধু খান ইউনিস নয়, ফিলিস্তিনের রামাল্লাতে দেখা মেলে একই চিত্রের। স্থানীয় সময় সোমবার পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে বন্দীদের বহনকারী 2টি বাস। রাস্তা জুড়ে মানুষের ঢল, করতালি আর উল্লাসে মুখরিত হয় পুরো যান প্রিয়জনদের খুঁজে নিতে। স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আলিঙ্গন করে কাঁদেন মুক্তি পাওয়া বন্দীরা। ২০ বছর পর কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন মোহাম্মদ খতিব। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আকাঙ্ক্ষা অবশেষে সত্যি হয়েছে বলে জানান তিনি।
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে 250 দণ্ডপ্রাপ্ত ও প্রায় 1700 আটক ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। এর আগে হামাসও ছেড়ে দিয়েছে সর্বশেষ 20 জীবিত ইসরায়েলি জিম্মিকে। মুক্তিপ্রাপ্ত প্রতিটি বন্দীর চোখে আনন্দের অশ্রু, আহ্লাদ ও দীর্ঘদিনের অপেক্ষার ছাপ যেন স্পষ্ট। 2 বছরের ধ্বংসযুদ্ধ শেষে এই বিনিময়কে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করার বিষয়ে ওয়াশিংটন অবগত রয়েছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য এই বিষয়ে অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। এককালে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলেও এখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজেই এ খবর জানান। ট্রাম্পের দাবি, যুদ্ধবিধ্বস্ত গাজায় শৃঙ্খলা ফেরাতে হামাসকে সাময়িকভাবে পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে। হামাস নতুন করে অস্ত্র সংগ্রহ করার বিষয় সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল এবং নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদনও দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘ যুদ্ধের পর গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে অবকাঠামো পুনর্নির্মাণ ও নাগরিকদের নিরাপদে ফেরার পথ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের মতে ফেরত আসা বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হামাসের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। হামাসের প্রতি সহনশীল সুরে ট্রাম্প জানান, গাজায় অন্তত 60,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং এটাই অনেক বড় প্রতিশোধ। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 67,000-এর বেশি মানুষ, যার মধ্যে প্রায় 20,000 শিশু। যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয় এখন অঞ্চলের সবচেয়ে বড় উদ্বেগ। অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের সময়সূচি নিয়ে এখনও দ্বিধাবিভক্ত সংশ্লিষ্ট পক্ষগুলো। চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের নিরস্ত্রীকরণই হয়ে উঠেছে সবচেয়ে জটিল ইস্যু। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক জোরদারের ঘোষণা দিল কানাডা ও ভারত। নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে সম্পর্ক পুনর্গঠনে নতুন রোডম্যাপ তৈরিতে একমত হয়েছে দেশ দুটি। সম্পর্ক জোরদার করতে উভয় পক্ষই আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে বাণিজ্য, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা জোরদারে কানাডা কাজ করে যাচ্ছে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর আবারও সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে কানাডা ও ভারত। স্থানীয় সময় রোববার নয়াদিল্লিতে পৌঁছান কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর যৌথ বিবৃতিতে সহযোগিতা জোরদারে নতুন রোডম্যাপ তৈরিতে একমত হওয়ার কথা জানায় দুই দেশ। জয়শঙ্কর বলেন, বৈঠকের জন্য দুই পক্ষই একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এ সম্পর্ককে বর্তমান ও দীর্ঘমেয়াদে উন্নীত করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। এই যৌথ বিবৃতি আমাদের পুনঃসংযোগের সমন্বিত পরিকল্পনা তুলে ধরবে। আমরা এই সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের পারস্পরিক অগ্রাধিকারগুলোর ক্ষেত্রে। আজকের বৈঠকের জন্য দুপক্ষই একটি রোডম্যাপ তৈরি করেছে, যাতে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও জ্বালানি ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়। খালিস্তান ইস্যু নিয়ে গেল কয়েক বছর ধরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্জারকে হত্যার ঘটনায় তলানিতে ঠেকে দুই দেশের সম্পর্ক। পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের মতো ঘটনাও ঘটে। সেই তিক্ততা ভুলে নতুন করে দুই দেশের সম্পর্ক জোরদারের ঘোষণায় শুরু হয়েছে নানা আলোচনা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সংঘাত সমাধানের অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। মিশর সম্মেলন থেকে দেশে ফিরে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। ভারত পাকিস্তানকে উচ্চ শুল্কের হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এ দুদেশের দশকের পর দশক ধরে চলা সীমান্ত সংঘাত একদিনের মধ্যেই বন্ধের দাবি করেন তিনি। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য না, বরং লাখ লাখ মানুষের জীবন রক্ষায় তার উদ্দেশ্য বলে দাবি করেন ট্রাম্প।
পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দ্বন্দ্ব মেটাতে এবার এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন অন্যান্য সব যুদ্ধের মতো এ সংঘাতও তিনি থামিয়ে দেবেন। মিশরের সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন গাজা ইস্যুর সমাধান হলেই তিনি ইসলামাবাদ কাবুল ইস্যুতে মনোনিবেশ করবেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট নিজেকে যুদ্ধ থামাতে পারদর্শী হিসেবে দাবি করেন। ভারত পাকিস্তান সংঘাত বন্ধের পেছনে নিজ ভূমিকার কথা বারবার গণমাধ্যমের সামনে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান তা মেনে নিলেও ভারত কখনোই তা মেনে নেয়নি। বিশ্বের আরও প্রায় 7টি যুদ্ধ বন্ধের দাবি করেন তিনি। তবে এবার ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে মধ্যস্থতা করার পেছনের আসল কারণ তুলে ধরেছেন ট্রাম্প। দুই দেশের ওপরেই তখন 200% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। বলেন শুল্কের এই হুমকি না দিলে কোনোভাবেই তখন সেই যুদ্ধ থামানো সম্ভব হতো না। ট্রাম্পের ভাষায় দশকের পর দশক ধরে চলা নয়াদিল্লি ইসলামাবাদ বৈরিতা তিনি মাত্র 24 ঘন্টার মধ্যে সমাধান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন তার কূটনীতি ও বাণিজ্য নীতি মিলিয়ে বিশ্বের একাধিক দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটেছে। তিনি এও বলেন শান্তিতে নোবেল পুরস্কার নয়, তিনি বিভিন্ন সংঘাত বন্ধ করে লাখ লাখ মানুষের জীবন বাঁচাতে অবদান রাখতে পারছেন, এটাই মূল বিষয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় 42 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 49 জন। স্থানীয় সময় রোববার দেশটির লিম্পোপো প্রদেশে এ ঘটনা ঘটে। খাড়া পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির নিচে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান। রাতভর উদ্ধার কাজ চালিয়ে দমকল কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ছিলেন 18 নারী, 17 পুরুষ ও 7 শিশু বলে জানায় দেশটির গণমাধ্যম SABC। এর মধ্যে একজন 10 মাস বয়সী শিশুও ছিল। বাসটি জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিকরা ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। অর্থনীতিতে এবছর যৌথভাবে নোবেল জিতলেন 3 জন। মার্কিন অর্থনীতিবিদ জোয়েল মোকির, পিটার হাউইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ ফিলিপ অ্যাগিওকে দেয়া হয় এ পুরস্কার। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্তকরণ এবং সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য পুরস্কার দেয়া হলো তাদের। নানা বিচার বিশ্লেষণের পর ঘোষণা করা হয়েছে এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম। উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যার জন্য 3 জন অর্থনীতিবিদকে এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাঁরা হলেন জোয়েল মোকির, ফিলিপ আগিও ও পিটার হাউইট। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস সোমবার প্রকাশ করেন এই নোবেল প্রাপ্তদের নাম। জুরি জানায় 3 অর্থনীতিবিদদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্ত করার জন্যই তিনি এ পুরস্কার পেয়েছেন। ফিলিপ আগিও ও পিটার হাউইট সৃজনশীল বিনাশ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য যৌথভাবে পেয়েছেন বাকি অর্ধেক পুরস্কার। নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, নোবেল জয়ীরা দেখিয়েছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বয়ংক্রিয় বা নিশ্চিত প্রক্রিয়া নয়। তাই প্রবৃদ্ধি ধারা অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে। ঐতিহাসিক উপাত্ত ও দলিল ব্যবহার করে মুকির দেখিয়েছেন কিভাবে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়মিত বিষয়ে পরিণত করেছে। অন্যদিকে আগিও ও হাউইট বিশ্লেষণ করে দেখিয়েছেন সেই প্রবৃদ্ধির অন্তর্নিহিত প্রক্রিয়া। 1992 সালের এক প্রবন্ধে আগিও ও হাউইট গাণিতিক মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেন নতুন ও উন্নত কোনো পণ্য বাজারে আসলে পুরনো পণ্যের কদর কমে যায়। এই প্রক্রিয়া অর্থনীতিতে সৃজনশীল বিনাশ নামে পরিচিত, অর্থাৎ পুরনো ব্যবস্থার ভেতর থেকেই নতুন উদ্ভাবন। রয়টার্সের তথ্য, এই পুরস্কারের মূল্য $12 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 15,60 লাখ টাকা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। আর্থিক ও বাণিজ্যিক খাতের সংস্কারের কারণে আগামীতে বাংলাদেশের সঙ্গে মার্কিনীদের ব্যবসার পরিসর বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার যুক্তরাষ্ট্রে IMF-এর বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি US চেম্বারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতির দৃশ্যমান উদ্যোগ নেয়ার বিষয়টি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে অর্থ ও বাণিজ্য খাতের সংস্কার আরও স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল বাতাস, এরই মাঝে উৎসব মুখর বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদর দফতর। শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর 6 দিনব্যাপী বার্ষিক সভা। সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ সদর দফতর ডেলিগেটসদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। এদিন সভায় যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। পরে মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নেন তারা। সকাল 9টায় ইউএস চেম্বারে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী ও ইআরডি সচিব। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের কূটনীতিক ও চেম্বারের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে, বাণিজ্য সহজীকরণ ও ঘাটতি কমাতে মার্কিন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের তথ্য তুলে ধরে বাংলাদেশ। আশ্বস্ত করা হয় সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতায়। আমাদের যে রিফর্মগুলি করেছে এটা কন্টিনিউয়াস, বাট এটার একটা ফলটা ওরা দেখতে পাচ্ছে এবং সামনে যাওয়ার যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা সুস্পষ্ট, এবং দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। মার্কিনরা বাংলাদেশের বাণিজ্য পলিসি, রাজস্ব খাত, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নীতিমালা ব্যবসা বান্ধব করার পথ চলায় আগামীতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের পদচারণা বাড়াবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টার। প্রাইভেট বিজনেসকে আরো ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি বিভিন্ন ইস্যুতে। আর তারা যাদের কিছু ইস্যু আছে, কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম, ট্যাক্স রিফর্ম, এগুলোর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে। এগুলো আমরা বলছি, এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি। ইভেন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি সামলে ওঠায় ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানায় প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য ঘাটতি প্রায় $500 বিলিয়ন। আগামীতে এই ঘাটতি কমিয়ে আনতে পারলে মার্কিন প্রেসিডেন্টের যে শুল্ক যুদ্ধ তা থেকে আরেক ধাপ সুবিধা নিতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পর্তুগালের সিটি নির্বাচনেও জয় পেয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাট জোট। রোববার অনুষ্ঠিত নির্বাচনে 308টি পৌরসভার মধ্যে 136টিতে জয় পেয়েছে দলটি। গত নির্বাচন থেকে জনপ্রিয়তা কমলেও মেয়র পদে 127 জনের জয়ে প্রাণ ফিরেছে সোশ্যালিস্ট পার্টিতে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 12 অক্টোবর সিটি নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছিল পুরো পর্তুগাল জুড়ে। দেশটির 308টি পৌরসভায় 3000-এর বেশি প্যারিসের বাসিন্দারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জনপ্রতিনিধি। স্থানীয় সময় সকাল 8টা থেকে 7টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হবার পরপরই শুরু হয় গণনা কার্যক্রম। সোমবার ভোর পর্যন্ত চলে ভোট গণনা ও ফলাফল প্রকাশ। হাড্ডাহাড্ডি লড়াই চলে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট জোট ও সোশ্যালিস্ট পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। সবশেষ রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তো, কাশকাইশ, সিন্ত্রা ও গায়া সহ 136টি আসনে জয় পায় সোশ্যাল ডেমোক্রেট জোটের মেয়র প্রার্থীরা। অন্যদিকে স্থানীয় সরকারে আধিপত্য ধরে রাখা দল সোশ্যালিস্ট পার্টি থেকে মেয়র পদে জয় পেয়েছেন 127 জন প্রার্থী, যা 2021-এর নির্বাচনে ছিল 148 জন। কাউন্সিলর পদেও এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো নেতৃত্বাধীন জোট। 832 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দলটি থেকে। অন্যদিকে 108 জন কমে এবার সোশ্যালিস্ট পার্টির কাউন্সিলর সংখ্যা 801 জন। প্রথমবারের মতো 3 জন মেয়র পেয়েছে সংসদের প্রধান বিরোধী দল সেগা। নির্বাচনে পর্তুগালের বন্দরনগর হিসেবে পরিচিত পোর্তো শহরের বনফিম জুন্তা ফ্রেক্সিয়া বা প্যারিশ অ্যাসেম্বলির সদস্য হিসেবে এবারও সোশ্যালিস্ট পার্টির প্যানেলে জয় পেয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফেরার সুযোগ দেওয়ার পরও বিভিন্ন রাজ্যে প্রতিদিন চলছে ধরপাকড়। গ্রেফতার এড়াতে দ্রুত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান দেশটির বাংলাদেশ হাইকমিশনের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদিরের রিপোর্টে বিস্তারিত।
মালয়েশিয়ায় আইনের চোখ ফাঁকি দিয়ে হাজারো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গেল বছর এক কর্মসূচি ঘোষণা করে দেশটির সরকার, যা চলবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। তবে এই কর্মসূচি চলাকালেও বন্ধ নেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতা। প্রতিদিনই চলছে ধরপাকড়। অভিযানে ধরা পড়লেই অবৈধ অভিবাসীদের রিমান্ড, কারাদণ্ড ও উচ্চ জরিমানার সম্মুখীনও হতে হয়। যারা অবৈধ অভিবাসী আছে তারা যেন যত দ্রুত সম্ভব দেশে ফিরে যায়, কারণ মালয়েশিয়ান সরকার এখন যে সুযোগটা দিয়েছে সেটা পরবর্তীতে নাও দিতে পারে। এই সুযোগ শেষ হওয়ার পরেই কঠিন পরিস্থিতিতে নামতেছে ওরা। সো তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারা আরও বেশি সমস্যার সম্মুখীন হবেন। নবা রেডি যদি কোনো অ্যারেস্ট করে দীর্ঘদিন আপনারা জেলে থাকতে হবে, জেলে পৌঁছতে হবে। এখন আপনারা শেষ সময় এর জন্য অপেক্ষা না করে দ্রুতভাবে দেশে চলে যান। দেশটিতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই কর্মসূচিতে অংশ নিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণনথি সঙ্গে নিয়ে পরবর্তী 14 দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। পরে উপদ্বীপ মালয়েশিয়া এবং লাবোয়ানের 14টি ইমিগ্রেশন অফিসের যে কোনো একটিতে সরাসরি উপস্থিত থাকতে হবে। জরিমানার অর্থ কেবলমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন তাদেরও জনপ্রতি 300 রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে। বর্তমানে কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য ভিড় করছেন প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে এরপরে কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হবে। তাই দেশটিতে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। ফিনল্যান্ডে 2 দিনব্যাপী পারিবারিক মূল্যবোধ সম্মেলন আয়োজন করেছে মুসলিম ফোরাম ফিনল্যান্ড। অভিভাবক ও যুব সম্মেলন এ যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ইউরোপে জন্ম নেওয়া সন্তানদের সঙ্গে প্রবাসী অভিভাবকদের দূরত্ব কমাতে উদ্যোগ মুসলিম ফোরাম ফিনল্যান্ডের। ইলম একাডেমি ও রাউহাপিরির সহযোগিতায় অনুষ্ঠিত হয় অভিভাবক সম্মেলন। বিষয় ছিল প্রজন্মের ব্যবধান কমানো ও পারিবারিক বোঝাপড়া বাড়ানো। রাজধানী হেলসিঙ্কির এসপো ইন্টারন্যাশনাল স্কুলে 2 দিন ধরে চলে এই আয়োজন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের লেখক ও প্যারেন্টিং বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল বারি। তিনি বলেন, সন্তানদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় অভিভাবকদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্রয়োজন মূল্যবোধের সঠিক চর্চা। একজন স্বচ্ছ এবং সুনাগরিক হিসেবে সেখানে বড় হতে পারে, এই শিক্ষাটা কে দিবে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমাজ হয়তো দিতে পারবে না, কিন্তু এটার মৌলিক দায়িত্ব হলো মা বাবার উপর। সম্মেলনের শেষাংশে অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করেন। উন্মুক্ত আলোচনায় উঠে আসে নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা। এই সেমিনারের মাধ্যমে আমরা এটি শিখতে পেরেছি আমাদের সন্তানদেরকে আমরা এই ভূমিতে কি করে বড় করব। মেথডিক্যাল পড়াশোনা আমাদের কমিউনিটিতে কম, প্যারেন্টিং নিয়ে আর কি। তো সেই দিক দিয়ে এটা একটা নতুন উদ্যোগ। এই সাংস্কৃতিক যে দূরত্বটা তাদের মধ্য থেকে বুঝাইতে হলে এই ধরনের সেমিনারের আয়োজন আরো বেশি করা উচিত। আয়োজকদের দাবি, প্রবাসী পরিবার ও সমাজে মূল্যবোধ ধরে রাখার প্রয়াসই এই সম্মেলনের লক্ষ্য। বিশেষ গুরুত্ব দেয়া হয় নারীদের অংশগ্রহণে। এই আধুনিকতার বিশ্ব চ্যালেঞ্জের মধ্যে বাচ্চাদেরকে কিভাবে সুন্দর পরিবেশের মাধ্যমে বেড়ে তোলা যায় সেই প্রত্যাশা নিয়ে আমরা একটি ছোট্ট সেমিনার আয়োজন করি। একই সঙ্গে ফুড ফেস্টিভ্যালও পরিণত হয় ছোটখাটো দেশীয় উৎসবে। পিঠা, মিষ্টি, ফুচকা, বিরিয়ানি, দেশীয় খাবারের পসরা যেন এনে দেয় বাংলাদেশের আমেজ। শেষ দিনে রাউহাপিরি সেন্টারে হয় যুব সম্মিলন। অংশ নেয় ফিনল্যান্ডে জন্ম নেয়া কিশোর তরুণরা। পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় তাদের উদ্বুদ্ধ করা হয় নানা আলোচনায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ঝড় ও জলোচ্ছ্বাসের পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উপকূলের কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে স্থানীয় সময় শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে আরেক অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনার কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিপাতের পর রাস্তায় পানি জমে আটকা পড়ে যানবাহন।
উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা। বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণদের মৃত্যুর সংখ্যা। মাদক, আত্মহত্যা ও আফ্রিকায় সংক্রমণ আর দুর্ঘটনা সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডিজের তথ্য বলছে, কমছে গড় আয়ু, বাড়ছে তরুণ বয়সে মৃত্যুর ঝুঁকি। গবেষকদের মতে এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য বড় এক সতর্কবার্তা। 4 ঋতুর দেশ অস্ট্রেলিয়া। বসন্তকালে রুক্ষ অস্ট্রেলিয়ার প্রকৃতি স্নিগ্ধ রূপ ধারণ করে। আর এই বসন্তকে বরণ করতেই অস্ট্রেলিয়া জুড়ে আয়োজিত হয় পুষ্পমেলার। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী SM আমিনুল রুবেলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বসন্ত বরণ আয়োজন ফ্লোরিয়ার। বেশিরভাগ অংশ মরুভূমি বেষ্টিত হলেও বসন্তকালে অস্ট্রেলিয়ার সবুজ প্রান্তর যেন পরিণত হয় শিল্পীর আঁকা এক রঙিন ক্যানভাসে। প্রকৃতির আশীর্বাদে সজীব পাতা আর ফুলে ফুলে ছেয়ে যায় অস্ট্রেলিয়ার বনাঞ্চল। তাই প্রতি বছর বসন্ত বরণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, মেলবোর্ন, তাজমানিয়া, অ্যাডিলেডের মতো বড় শহরে আয়োজন করা হয় পুষ্প মেলার। এবছর মাসব্যাপী অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাসন্তী ফুলের মেলা আয়োজন করেছে ক্যানবেরা। 10 লক্ষেরও বেশি ফুলের এ বাগান যেন পৃথিবীর বুকে স্বর্গের কোনো টুকরো। স্কুল হলিডেতে সন্তানদের নিয়ে অপূর্ব এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেকেই। মেলবোর্ন থেকে আসছি। মেলবোর্ন থেকে ক্যানবেরা এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে একটু কাজ ছিল, তো অন দ্য ওয়ে আমরা চিন্তা করলাম কেননা একটু ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা দেখে যাই। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই উৎসবে অস্ট্রেলিয়ার শিশুদের পরিবেশনায় প্রতিদিন আয়োজিত হয় মিশ্র সংস্কৃতির বিনোদনমূলক অনুষ্ঠান। এছাড়াও বিদেশি দর্শনার্থীদের কাছে মেলার অন্যতম আকর্ষণ অস্ট্রেলিয়ার কৃষ্টি কালচারের নানান উপহার সামগ্রীর প্রদর্শনী কেন্দ্রগুলো। এছাড়া এবছর অন্তত 5 লক্ষ দর্শনার্থী ফ্লোরিয়ার উৎসব দেখতে এসেছে, যা ক্যানবেরার জনসংখ্যার চেয়েও বেশি বলে জানান আয়োজকরা। পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজধানীগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরা একটি। ক্যানবেরা এতই সুন্দর, দেখলে যেন মনে হয় একটি সুন্দর সাজানো বাগান। এবং অস্ট্রেলিয়ানরা যেমন ভ্রমণ পিপাসু, তারা কিন্তু সৌন্দর্য পিপাসুও বটে। প্রতি বছর অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এই বসন্তকালে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটি মূলত টিউলিপ ফেস্টিভ্যাল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে শত শত হাজার হাজার টিউলিপ এখানে, এবং নানান রঙের টিউলিপ, যা দেখতে শুধু লোকালরাই না, বাংলাদেশি প্রবাসীরাই না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণের ক্ষমতায়নে ফেব্রুয়ারিতে নির্বাচন। ইতালিতে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনীতে প্রধান উপদেষ্টা। যুদ্ধ বন্ধ সহ 6 প্রস্তাব। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প। মধ্যস্থতাকারী 3 দেশের নেতার স্বাক্ষর। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের।